শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। সাগরিকায় কাল অনুশীলনে নামবে দুদল। ব্যাটিং বান্ধব উইকেটে সিরিজ জয়ের আশা নান্নুর। প্লেয়াররা যাতে ফিট থাকে, ফিট মিনস মেন্টাল ডেতে যদি সেরাটা দিতে পারে, ইনশাল্লাহ আশা করি সিরিজে ভালো কিছু দেখব। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। বড় চমক অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন, বিশ্রামে মুস্তাফিজ তাসকিন। বিসিবি নির্বাচনের আগে জেলা বিভাগ থেকে কাউন্সিলর নির্ধারণ নিয়ে বড় চ্যালেঞ্জে ক্রীড়া পরিষদ। এখনো হয়নি স্থানীয় অ্যাডহক কমিটি, দ্রুত সমাধানের আশা। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব। 2026 বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের উপযুক্ত সময় বললেন সাবেক অধিনায়ক কাফু। রক্ষণে কোচ আনচেলত্তিকে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ। প্রায় 2.5 বছর পর শুরু বিসিএল এর লঙ্গার ভার্সন। সিলেটে ইস্ট জোনের বিপক্ষে সেন্ট্রালের সংগ্রহ 6 উইকেটে 272 রান। নর্থ জোনের বিপক্ষে বড় সংগ্রহ সাউথ জোনের। তো শুরুতে ক্রিকেটের খবর, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাগরিকায় কাল অনুশীলনে নামবে দুদল। সকালের সেশনে প্রস্তুতি নেয়ার কথা টাইগারদের, আর দুপুরে প্র্যাকটিসে নামবে কিউইরা। 23 এপ্রিল সকাল 11টায় মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। হাসি মুখে বন্দর নগরীতে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ হার এড়িয়ে ফুরফুরে মেজাজেই মেহেদী হাসান মিরাজরা। মিরপুরে প্রথম ওয়ানডেতে হারায় বেশ চাপের মধ্যে ছিল স্বাগতিকরা। ঘরের মাঠে 250-র নিচে টার্গেটই তাড়া করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিরাজের দল। নাহিদ রানার গতির কাছে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। টাইগার পেসারের 5 উইকেট, আর এরপর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর 50-তে সিরিজে সমতায় ফেরে টাইগাররা। আর সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বন্দর নগরীতে ফিল সিমন্সের শিষ্যরা। 1-1 সমতায় থাকায় শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। চট্টগ্রামে পৌঁছে দিনটা টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। মাঠের অনুশীলন বুধবার। বৃহস্পতিবার সকাল 11টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। একই দিন চট্টগ্রামে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। ঢাকায় প্রথম 2 ওয়ানডেতেই উইকেট ছিল পেস সহায়ক। ধারণা করা হচ্ছে শেষ ম্যাচেও সুবিধা আদায় করে নেবেন ফাস্ট বোলাররা। সিরিজ মাঠে গড়ানোর আগে অনেকেই এই নিউজিল্যান্ড দলকে বি টিম বলে খোঁচা দিয়েছেন। আইপিএল ও পিএসএল এর কারণে এ সফরে নেই প্রথম সারির অনেকেই। তবুও প্রথম ওয়ানডেতে জিতে নিজেদের বেঞ্চের শক্তির জানান দিয়েছে কিউইরা। সিরিজ জিততে পারলে সেটা হবে তাদের জন্য দারুণ এক সাফল্য। এই ভেন্যুতে এর আগে 50 ওভার ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 2008 সালের ওই ম্যাচে 79 রানে জিতেছিল কিউইরা। চট্টগ্রামে ব্যাটিং বান্ধব উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা মিনহাজুল আবেদিন নান্নুর। ক্রিকেটাররা মাঠে সেরাটা দিতে পারলে কিউইদের হারানো কঠিন হবে না বলে মনে করেন বিসিবির অ্যাডহক কমিটির এই সদস্য। দ্বিতীয় ওয়ানডেতে চমৎকার পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভাসিয়েছেন তানজিদ তামিম ও পেসার নাহিদ রানাকে। শেষ ম্যাচের একাদশ নিয়ে আগেভাগে কোনো ধারণা দিতে চান না তিনি। নান্নু আরও জানান, বিসিএল এর প্রথম রাউন্ড শেষে ক্রিকেটারদের ফিটনেস দেখে চূড়ান্ত করা হবে ঢাকা প্রিমিয়ার লিগের দিনক্ষণ। সাগরিকায় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে আত্মবিশ্বাসী পুরো দল। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে 58 বলে 76 রানের চমৎকার ইনিংস উপহার দেন তানজিদ তামিম। বল হাতে নিউজিল্যান্ডের ইনিংস গুড়িয়ে দেওয়ার পথে বড় অবদান ছিল নাহিদ রানার। কঠিন পরিস্থিতিতেও তাদের এমন মানসিকতায় প্রশংসায় ভাসালেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু। তানজিদ তামিম আছে, অনেকদিন ধরে খেলে যাচ্ছে, অনেকগুলি ম্যাচ খেলে ফেলছে অলরেডি। 2 ফরম্যাটে টি20 বলেন, ওডিআই বলেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। নিজেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে ব্যাটিং করতে হবে, এবং ম্যাচ উইনিং প্লেয়ার, এবং যথেষ্ট কোয়ালিটি আছে। শটের যথেষ্ট কোয়ালিটি শটগুলি খেলে, এবং ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার। এবং নিজেকে যদি আরও সুন্দর করে যদি অ্যাসিস্ট করতে পারে, আমার মনে হয় সামনে দেশের জন্য আরও ভালো কিছু ইনিংস আমরা ওর থেকে পাবো বলে আশা করছি। টিম ম্যানেজমেন্ট এটার পুরো দায়িত্বটা নিতে হবে, কীভাবে বাই রোটেশন ওকে খেলাবে, বা যদি ফিট থাকে তাহলে খেলবে। এখানে তো ওইভাবে চিন্তা করা দরকার না। যখন টপ ফর্মে থাকবে ওটাকে যতটুকু ইউটিলাইজ করা যায় ওইভাবে করতে হবে।
তো এখন যেহেতু সবচেয়ে ভালো সময় আছে, তো এখন যতদিন খেলে যাবে এটা দেশের জন্য ভালো ক্রিকেটটা খেলবে, এটা আমরা সবাই আশা করি। সাগরিকার ব্যাটিং বান্ধব উইকেটে কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে দল, এমনটাই আশা তার। একাদশ নিয়ে আগে ভাগেই কোনো ধারণা দিতে চান না সাবেক অধিনায়ক। মোস্তাফিজের ফেরা নিয়েও কোনো সুখবর দেননি নান্নু। চট্টগ্রামে যেহেতু সিরিজ ডিসাইডিং ম্যাচ হয়ে গেছে এবং এখান থেকে ভালো কিছু অবশ্যই আমরা আশা করব, এবং প্লেয়াররা যাতে ফিট থাকে, ফিট মিনস মেন্টালি যাতে আরও বেশি ফিট থাকে এবং নিজেকে ঠিক পার্টিকুলার ডেতে যদি সেরাটা দিতে পারে, ইনশাল্লাহ আশা করি সিরিজে ভালো কিছু দেখবো আশা করছি। 4 মে ডিপিএল শুরুর কথা থাকলেও নিশ্চিত করেননি অ্যাডহক কমিটির সদস্য। বিসিএল এর প্রথম রাউন্ড শেষে প্লেয়ারদের ফিটনেস দেখে জানানো হবে খেলা শুরুর দিনক্ষণ। বিসিএল এর একটা রাউন্ড খেলা চলছে, তো প্লেয়ারদের ফিটনেস লেভেলটা কোন দিকে আছে। এদিকে বড় চমক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। তাদের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। তার সঙ্গী হিসেবে আছেন রিপন মণ্ডল। আনকোরা এক পেস ইউনিট নিয়ে এবার কিউই চ্যালেঞ্জ সামলাতে হবে লিটন দাসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই এবার টি-20 স্কোয়াড চূড়ান্ত করে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের প্রথম সিরিজেই বেশ মুনশিয়ানা দেখালেন নবনির্বাচিত নির্বাচক প্যানেল। বড় চমক দিয়ে তারা ঘোষণা করলেন বাংলাদেশের টি-20 দল। তবে আপাতত চট্টগ্রামের 2 ম্যাচে খেলবেন এই ক্রিকেটাররা। মিরপুরের 3য় ম্যাচের জন্য আসবে নতুন স্কোয়াড। 2 ম্যাচের স্কোয়াডের সবচেয়ে বড় চমক নিয়মিত 3 পেসারের না থাকা। ওয়ানডে সিরিজ শেষেই বিশ্রামে পাঠানো হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাদের জায়গায় টি-20 দলে আছেন তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। পেস ইউনিটে তাদের সঙ্গী হিসেবে ডাক পেয়েছেন রিপন মণ্ডল। ইমার্জিং এশিয়া কাপ থেকে শুরু করে বিপিএল এবং বিসিএল এ দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার পেলেন তিনি। বিশ্রাম দিয়েছি নাহিদ রানাকে, তাসকিনকে। নাহিদ রানা অবভিয়াসলি ওয়ানডে ম্যাচের পরে তার একটু বিশ্রাম দরকার আছে টেস্ট ম্যাচের আগে। অ্যাট দ্য সেম টাইম টি-20তে আমরা কিছু নতুন মুখ ট্রাই করবো, সেই ভাবনাতেই আসে দুজনের দলে আসা। আর বাকিরা তো সাইফুদ্দিন যে আরেকজন অলরাউন্ডার আছেন, ব্যাটিংয়ে তো যারা আছেন তারা সবাই আছেন, আগে যারা ছিলেন, তো সেখানে আমরা তাদের গোটা পরিবর্তন করিনি। আর সাইফুদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। সাম্প্রতিক সময়ে ঘরোয়া টি-20তে সাকলাইনের বোলিং অনেক বেশি কার্যকর ভূমিকা রাখায় তাকে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেল। এছাড়া লেট অর্ডারে তার ব্যাটিংটাও দারুণ কাজে আসবে বলে বিশ্বাস তাদের। দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। অবভিয়াসলি রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গাফফার সাকলাইন আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি, তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া, আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডার যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। তিনি রিসেন্টলি ভালো ফর্মে আছেন, আশা করি তার সেই ফর্মটা আমরা কাজে লাগাতে পারবো। স্পিন বোলিং ডিপার্টমেন্ট সামাল দেবেন রিশাদ হোসেন, তার সঙ্গে থাকবেন নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান। আর লিটন দাসের দলে ওপেনিং স্লটের জন্য আছেন তানজিদ হাসান তামিম এবং ইনজুরি কাটিয়ে ফেরা পারভেজ হোসেন ইমন। দলের সহ অধিনায়ক সাইফ হাসান। মিডল অর্ডার সামলাবেন তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এবং উইকেট কিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। আশা করছি আমাদের দলটা এবার টি-20 সিরিজটা ভালো হবে। জুনে বিসিবি নির্বাচন, কিন্তু তার আগে জেলা ও বিভাগ থেকে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্ধারণ নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে জাতীয় ক্রীড়া পরিষদ। এখন পর্যন্ত স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠিত হয়নি। তবুও দ্রুততম সময়ের মধ্যে জেলা বিভাগের নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান এনএসসি পরিচালক আমিনুল এহসান। এছাড়া বিগত সময়ে যারা জেলা ক্রীড়া সংস্থাগুলোর ভোটার ছিলেন উপস্থিত থাকলেও তারাও ভোট দিতে পারবেন। গঠনতন্ত্র মেনে নতুন কাউকেও ভোটার তালিকায় যুক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা। বিসিবি নির্বাচন এখন দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয়। জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কমিটি, কিন্তু এর আগে বড় চ্যালেঞ্জের সামনে জাতীয় ক্রীড়া পরিষদ।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভাঙার একটা বড় কারণ ছিল বিতর্কিতভাবে জেলা বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নির্ধারণ। এবারের বিসিবি নির্বাচনে জেলা বিভাগ থেকে নির্বাচিত সদস্যরাই পারবেন কাউন্সিলর হতে। তবে এখনও স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়নি। তাদেরকেও নির্বাচন দেওয়ার জন্য দিতে হবে 3 মাস সময়। কিন্তু বিসিবি নির্বাচনের বাকি মাত্র 1.5 মাসের মতো। এত অল্প সময়ে ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজন করা কঠিনই হবে। একটু চ্যালেঞ্জ তো বটেই, একটু চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেই কমিটিগুলো করে দেওয়া যাবে, তারা যাতে জেলা এবং বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরগুলো রেডি করতে পারেন। প্রক্রিয়া চলছে এটা, আমরা আশা করছি আগামী 1-2 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে পারবো। একটা চ্যালেঞ্জ বটে, তো এইটাকে আমরা এখনই এই নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচনের ভোটার তালিকায় কারা থাকবেন সেটা নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোকে। বিগত সময়ের ভোটারদের অনেকেই এখন লাপাত্তা। তাহলে প্রশ্ন, কোন প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে ভোটার? নতুন কাউকে বা কিভাবে যুক্ত করা হবে? যারা নেই তো নেই, যারা আছেন তারাও তো গত 1-1.5 বছর ধরে 2 বছর ধরে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত আছেন। তো আপনারা জানেন যে খেলাধুলার সাথে জড়িত ব্যক্তিত্বগণই এই কাউন্সিলর হিসেবে আসেন। তো 1-1.5 বছর ধরে যারা আছেন তারা তো আছেন, তাদের মধ্যে থেকে কাউন্সিলর হবে। যারা এখন কাজ করছেন না তাদেরকে তো ধরে এনে আর কাউন্সিলর বানানো যাবে না, নতুন করেও হতে পারে। এদের কাউন্সিলর করার জন্য নীতিমালাতে যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই ক্রাইটেরিয়াগুলো অনুসরণ করেই কাউন্সিলর করা হবে। ওই কাউন্সিলররা ভোটার হবেন এবং ভোট দেবেন। এদিকে বিসিবিতে গঠিত অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে আইসিসিতে নালিশ জানিয়েছিলেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর না আসায় বিসিবির ওপর নিষেধাজ্ঞা আসা নিয়ে চিন্তামুক্ত এনএসসি। আইসিসির সাথে আমাদের এটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। আইসিসি হয়তো যদি কোনো লঙ্ঘনের বিষয় থাকতো আইসিসি জানাতো, এটা আমরা এই ধরনের কোনো আশঙ্কা নেই এখন। এদিকে প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। বেশ কিছু অ্যাডহক কমিটি নিয়ে আছে বিতর্ক। তবে সহসাই ফেডারেশনগুলোতে হচ্ছে না নির্বাচন। আমরা মনে করি যে এটা একটা মেসেজ অন্য সকল অ্যাডহক কমিটির জন্য, যে এই নির্বাচনটি তারাও আশা করি যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটি সম্পন্ন করবেন। ব্যক্তিগত ক্ষোভ মেটাতে আর পূর্ববর্তী বোর্ডের মানহানি করতে সাজানো হয় পূর্বাচলে মাটি চুরির নাটক। তাই নতুন করে এই ঘটনায় তদন্ত করতে যাচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি, জানিয়েছেন গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। আসলেই মাটির ঘাটতি ছিল কিনা কিংবা কারা দায়ী সেই বিষয়ের সত্যতা উঠে আসবে এই তদন্তে, এমন প্রত্যাশা তার। ৩৮,০০০ একরে গড়ে তোলা হবে এশিয়ার অন্যতম বড় স্টেডিয়াম। এমন স্বপ্ন বাস্তবতায় রূপ নেয়নি, বরং বোর্ডে একের পর এক রথ বদলে ঝুলে গেছে ভবিষ্যৎ। মাঝে মাটি চুরির ইস্যুতে আলোচনায় আসে পূর্বাচলের এই ভেন্যু। 20,000 ঘনফুট মাটি ক্রয় করা হলেও পাওয়া গেছে 7,500 ঘনফুট। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এমন অভিযোগ এনে আলোড়ন তৈরি করে। গঠন করা হয় 4 সদস্যের তদন্ত কমিটি। তবে বিসিবির অন্য সব তদন্তের মতো এই তদন্ত প্রতিবেদনও আলোর মুখ দেখেনি। মাটি চুরির ইস্যু তাই এতদিনে মাটি চাপা পড়ে গেছে। ক্রীড়া পরিষদের গঠন করা অ্যাডহক কমিটির দাবি, এমন অভিযোগ রীতিমতো হাস্যকর। বাস্তবে মাটির ঘাটতি কতটুকু ছিল তা বের করতে গঠন করা হবে নতুন তদন্ত কমিটি। এটা পূর্ণাঙ্গ রিপোর্ট নয়, এটা সব কিছু দেখে তারপর আমরা ব্যবস্থা নিব। আমি তাও বলছি, এটা এই যে এটা শর্ট হয়েছে, আসলে শর্ট কি হয়েছে না অন্য কোথাও নিয়েছে, বা এটা অনেক দিন থাকার ফলে কতটুকু কমে মাটি, এগুলি সব সায়েন্টিফিক জিনিস, এগুলি আছে। এগুলির ব্যাপারে তথ্য নিয়ে তারপর আমরা কমেন্টস করব। তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা হলেও তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। 1 বছর আগে কেনা মাটির পরিমাণ সময়ের সঙ্গে কিছুটা কমবে, সেটাই স্বাভাবিক। এছাড়াও বরিশাল সহ কয়েকটা ভেন্যুতে ব্যবহারের জন্য পূর্বাচল থেকে মাটি সরিয়ে নেওয়া হয়, সে হিসেবও রাখেনি ওই তদন্ত কমিটি। এমনকি ওই ভেন্যুর কিউরেটর বদিউল খোকনের জবানবন্দিও নেওয়া হয়নি প্রতিবেদন তৈরির কাজে। এই অভিযোগ ব্যক্তিগত ক্ষোভ মেটাতে আর আগের বোর্ডের মানহানি করতেই সাজানো হয় এমন নাটক। নতুন তদন্তে উঠে আসবে আসল ঘটনা, এমনটাও প্রত্যাশা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের। এটা একটা হাস্যকর বিষয় আমার কাছে মনে হয়েছে, কারণ যাদের নাম এসছে তাদের যে ক্রিকেটে বা খেলাধুলার প্রতি যে কি কন্ট্রিবিউশন সেটা যদি জানতো তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তাদের স্ট্যাটাস যদি জানতো তাহলে আর এই জিনিসটি নিয়ে কথা উঠতো না। তবে আনফর্চুনেটলি এইসব কথা নিয়ে, যে এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা আমরা একেবারে খতিয়ে পূর্ণাঙ্গ সত্য ঘটনাটা প্রকাশ করার চেষ্টা করব। তবে আদৌ নতুন তদন্তের প্রতিবেদন আলোর মুখ দেখবে নাকি অন্য সব ঘটনার মতো আরও একবার অমীমাংসিতই থেকে যাবে আরও একটা ইস্যু, সে বিষয়ে সন্দেহ আছে যথেষ্ট।
নারী ওয়ানডে সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। সিরিজের প্রথম ম্যাচে 9 বল হাতে রেখেই শ্রীলঙ্কার নারী দলকে 3 উইকেটে হারায় বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার। 86 রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এর পুরস্কার পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়েও। এছাড়াও ম্যাচে আলো ছড়িয়েছেন সুবহানা মুস্তারি। তবে 56 বলে 41 রানে এই ক্রিকেটার রাজশাহীর গরমে হওয়া ক্র্যাম্পে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ড্রেসিং রুমে। বিশ্বকাপের আগে সোভানা ছিটকে গেলে বড় ধাক্কা খাবে জ্যোতি বাহিনী। দ্বিতীয় ম্যাচের আগে তার ইনজুরির বিষয়ে কিছুই নিশ্চিত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। এছাড়া বড় কোনো সমস্যা নেই দলে। বোলাররা লঙ্কান নারী দলের বিপক্ষে শুরুটা ভালো করলেও মাঝে সেই ফর্ম ধরে রাখতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে সেই ভুল শুধরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিতের আশা ক্রিকেটারদের। তীব্র গরমে খেলা কিছুটা সমস্যার হলেও মাঠে তার প্রভাব পড়বে না বলে আশা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।